আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। চলো আজকে আমরা অষ্টম অধ্যায়ের অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্নটা নিয়ে কথা বলি। কি বলছে দেখো তো, মূত্রনালী সুস্থ রাখার উপায়গুলো জিজ্ঞেস করছে, মানে উপায়গুলো ব্যাখ্যা করতে বলছে। এখন মূত্রনালী কোন জিনিসটা দেখো, আমাদের মূত্র তৈরির মেইন যে অঙ্গটা সেটা হচ্ছে কিডনি। এখন কিডনি থেকে দুইটা ইউরেটার মূত্রগুলোকে নিয়ে নেমে আসে। কোথায় আসে? এরকম একটা থলির মতো অংশে। ওই থলির মতো অংশটাকেই আমরা বলবো হচ্ছে মূত্রথলি, যার নিচে দিয়ে থাকে হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী। এই কথাটাই এখানে বলছে। এই ইউরেথ্রাটাকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারি। এরপরে দেখো উত্তরে যদি আমরা যাই, মূত্রথলির নিচের দিকে অবস্থিত ছিদ্রপথই হলো মূত্রনালী। এই যে মূত্রথলি বললাম না, এটাকে এই যে এরকম একটা থলের মতো অংশ, যেখানে মূত্রগুলো এসে কিছু সময়ের জন্য জমা থাকে। এরপরে তোমার হচ্ছে মূত্রত্যাগের যখন ইচ্ছা জাগে তখন হচ্ছে দেহ থেকে ওই বর্জ্য পদার্থগুলা বা মূত্রগুলা নিঃসৃত হয়ে যায়। কিভাবে নিঃসৃত হয়? এই যে ইউরেথ্রার মাধ্যমে, ইউরেথ্রা বা মূত্র নালীর মাধ্যমে। তাহলে এই কথাটাই বলছে যে নিচের দিকে মূত্রথলির, এই যে থলির নিচের দিকে অবস্থিত এই যে ছিদ্রপথটা, এটাই হচ্ছে মূত্রনালী। মানবদেহে উৎপন্ন ক্ষতিকর নাইট্রোজেন ঘটিত পদার্থ বা বিভিন্ন বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে এই ছিদ্রপথ দিয়ে বেরিয়ে যায়। এখন কিডনি কি করে? মূত্র তৈরি করে। মূত্রে আমাদের দেহে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অথবা অন্যান্য বর্জ্য পদার্থও হইতে পারে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া। এই বর্জ্য পদার্থগুলো হচ্ছে মেনলি তোমার নাইট্রোজেন ঘটিত, এগুলো মূত্রের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। অন্যান্য বর্জ্য পদার্থ ধরো কার্বন ডাইঅক্সাইড, ওটা নিঃশ্বাসের সাথে বের হচ্ছে। আবার কিছু বর্জ্য পদার্থ কিন্তু তোমার ঘামের মাধ্যমেও বের হয়, কিন্তু ওই মূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ বর্জ্য পদার্থ বের হচ্ছে। তাহলে এই কথাগুলোই হচ্ছে এখানে বলছে, মানে আমরা সূচনা করলাম। এবার এই মূত্রনালী আমরা চিনতে পারছি, ওই জায়গাটা কিভাবে আমরা সুস্থ রাখতে পারবো। প্রথম পয়েন্টটা কি বলছে দেখো তো, শিশুদের টনসিল আর খোস পাচড়া থেকে। এখন টনসিল কি জিনিস? টনসিল হচ্ছে মাঝে মাঝে আমাদের যে শীতকালে টনসিলের ব্যথা অনেকের হয়ে থাকবে, তারা চিনবা। হা করলে দেখা যায় দুই দিকে এই জায়গাটায় টনসিল অবস্থান করে। এখন এই যে টনসিলটায় যদি তোমার মানে টনসিলের সমস্যাটা যদি হয়, সেক্ষেত্রে ওখানে প্রচুর পরিমাণে জীবাণু অ্যাটাক করে। আবার খোস পাচড়া যদি হয়, ওখানে জীবাণু অ্যাটাক করতেছে। ওই জীবাণুগুলা দীর্ঘদিন মনে করো তোমার এই সমস্যাটা আছে, জীবাণুগুলো তোমার দেহে অবস্থান করতেছে, ওইখান থেকে যদি সংক্রমণ হয়ে যায়, ওই জীবাণুগুলো যদি কিডনি পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে কিডনি পর্যন্ত না, মানে মূত্র নালী পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে ওই সংক্রমণের কারণে মূত্রনালীতে হচ্ছে সমস্যা হইতে পারে বা সংক্রমণ হইতে পারে, প্রদাহ হইতে পারে। সেই জন্য আমাদের শিশুদের টনসিল আর খোস পাচড়া থেকে সাবধান থাকতে হবে। এইখান থেকে সাবধান থাকলে তোমার মূত্রনালীও মানে সতর্কভাবে সুস্থ থাকতেছে। এরপরে ডায়াবেটিক্স আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা। এই যে ডায়াবেটিস যে রোগটা না, এটার বাংলা কি? ডায়াবেটিস তো ইংরেজিতে বলে, বাংলা হচ্ছে বহুমূত্র। এই সমস্যাটা যদি কারো থাকে, তার অনেক ধরনের সমস্যা দেখা যায়। এই যে ডায়াবেটিক্স রোগটা, এর জন্য কিন্তু আমাদের ইনসুলিন গ্রহণ করতে হয়। তারপর যদি উচ্চ রক্তচাপ থাকে, এখন মনে করো তোমার ডায়াবেটিসের কারণে কিডনিতে এফেক্ট পড়ে। এরপরে উচ্চ রক্তচাপ যাদের থাকে সেদের ক্ষেত্রে আমরা কি জানি, রক্তের প্রেশারটা অনেক বেশি হয়। মানে তুমি যদি যে কোনো কারণে হচ্ছে হাইপার হয়ে যাও, সেই ক্ষেত্রে রক্তের ফ্লোটা অনেক বেশি হচ্ছে। আর তোমার ওই যে কিডনির যে রেনাল ধমনী, রেনাল শিরাগুলো থাকে, আমরা জানি এগুলো হচ্ছে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা, বুঝছো? যেখানে তোমার হচ্ছে জোরে যদি রক্তগুলো প্রবাহ হয়, অথবা ওই ইনসুলিন গ্রহণের কারণে যদি ওইখানে বা সুগার গ্রহণ করলে, যদি মানে সুগার গ্রহণ করলে তো আমরা জানি যে এই শিরা ধমনীগুলো ব্লক হয়ে যায়, মানে রক্তনালীগুলো ব্লক হয়ে যায়। তখন যদি এরপরে যদি তোমার আবার হচ্ছে উচ্চ রক্তচাপ হয়, সেক্ষেত্রে এই শিরা ধমনীগুলো ছিঁড়ে যেতে পারে, মানে সমস্যা দেখা দিতে পারে। আবার আমরা হচ্ছে পটাশিয়াম জাতীয় খাবার যদি গ্রহণ করতে বলি ওদেরকে, মানে ডায়াবেটিস রোগীদেরকে যদি পটাশিয়াম জাতীয় খাবার গ্রহণ করতে বলি বেশি করে, যেখান থেকে তোমার হচ্ছে পটাশিয়াম তো হচ্ছে লবণ, এখন লবণ যদি বেশি খাও, সেক্ষেত্রে তোমার দেহে লবণের পরিমাণটা বেড়ে যাবে। এখন কিডনি আমাদের রক্তটাকে ছেঁকে কিন্তু খনিজ লবণগুলোকেও আলাদা করে। ওই জায়গাটায় লবণ ছাঁকতে তার একটু অসুবিধা হয়। আবার কিডনিতে একটা প্রক্রিয়া সম্পন্ন হয়, অসমোরেগুলেশন। এই ওয়ার্ডটা শুনছো কিনা? অসমোরেগুলেশন যে কথাটা,
এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার দেহে পানি আর খনিজ লবণের ভারসাম্য বজায় থাকবে। এখন খনিজ লবণের ভারসাম্য রক্ষা করার জন্য তুমি ধর ওই যে বেশি পরিমাণে যে পটাশিয়ামটা বা লবণটা যে গ্রহণ করছো, ওইটার ভারসাম্য রক্ষা করার জন্য তোমার আবার এখানে মানে কিডনিতে যে সমস্যাটা হচ্ছে, কিডনিতে সমস্যা মানে ওই কিডনির সাথে রিলেটেড মূত্রনালীতেও সমস্যা হইতে পারে। এখন মনে করো ওই অধিক পরিমাণে পটাশিয়াম যদি তোমার দেহে জমা হয়ে থাকে, ওইটা নিঃসরণ করতে অথবা পানি আর ওর ব্যালেন্সটা জমা করতে, কারণ কিডনি চায় হচ্ছে আমাদের দেহে পানি আর খনিজ লবণের ব্যালেন্স ঠিক রাখতে। এখন পটাশিয়াম মনে করো তোমার দেহে অনেক পরিমাণে জমা হইলো, এখন ও পানিটাকেও ওরকম বেশি পরিমাণে জমা রাখার চেষ্টা করবে। এজন্য কিন্তু আমরা কিডনি ডিজিজ হইলে হাত পায়ে পানি জমতে দেখি, পানি জমে যায়। ওই যে তোমাদের পরিবারে কারো যদি হয় দেখবা যে পানি জমে ফুলে আসে, ওই জায়গাটা চাপ দিলে দেবে থাকে, কিছুক্ষণ পরে পানি এসে আবার ফুলফিল হয়ে যায়। এই অসমো রেগুলেশনটার কারণেই, মানে তুমি যদি লবণ বেশি করে খাও সেক্ষেত্রে তোমার পানিটাকে হচ্ছে বাড়ায় দিবে, মানে ভারসাম্য রক্ষা করার জন্য সে বাড়াবে। এখন সে তো বুঝতেছে না যে ওই পটাশিয়ামটা অধিক পরিমাণে আসছে, সে কি করবে, পানির ভারসাম্যটা রক্ষা মানে ওর সাথে মিলানোর জন্য পানিটাকে বাড়ায় ফেলবে। তখন কি হবে, শরীরে পানি জমা শুরু করবে। ওই যে আমরা মাঝে মাঝে একটা কথা বলতে শুনি যে লবণ বেশি খায়ও না, রক্ত পানি হয়ে যাবে। মানে রক্ত পানি হয়ে যায় না, জিনিসটা এরকম না। ওই অসমো রেগুলেশন প্রক্রিয়ায় তোমার হচ্ছে ব্যালেন্স ঠিক রাখার জন্য ওই পানি বাড়ায় ফেলায় আর কি। এরপরে কি বলছে দেখো তো, ডায়রিয়া আর রক্তক্ষরণ ইত্যাদি দ্রুত চিকিৎসা করতে হবে। কি জন্য? কারণ ডায়রিয়া হইলে আমাদের দেহে ওই যে ডিহাইড্রেশন দেখা যায়, অনেক পরিমাণে পানি বের হয়ে যায়। পানি যদি বের হয়ে যায় আর রক্তক্ষরণ যদি হয় অনেক বেশি, রক্তগুলাকে ছেকেই তো মূত্র তৈরি করে, তাই না? তাহলে ডায়রিয়া হইলেও পানি বের হয়ে যাচ্ছে, আবার রক্তটাকে ছেকে মূত্র তৈরি করবে, ওই রক্ত তো হচ্ছে তোমার ক্ষরণ হয়ে গেছে বা বের হয়ে গেছে। তাহলে ওই যে পানির পরিমাণ বা রক্তের পরিমাণ যদি কমে যায় তখন হচ্ছে মূত্র নালীতে যায়, এটা একটা সমস্যা করে। এই জন্য আমাদের এই দুইটা রোগ যদি তুমি সুন্দর মতো দমায় রাখতে পারো সেক্ষেত্রে মূত্রনালীর সমস্যাটাও হচ্ছে কমে থাকবে। এরপরে ধূমপান বর্জন করা। ধূমপান কিন্তু শুধু মূত্রনালীতে সমস্যা করে না, বিভিন্ন ধরনের সমস্যা করে। এখন ধূমপানের কারণে তুমি যে নিকোটিনটা নিচ্ছ ওটা তোমার রক্তের সাথে মিশলো না, রক্তের সাথে মিশে রক্ত এখন কই কই যাবে, পুরা দেহে ফ্লো করবে। হার্টে যখন যাবে হার্টে সমস্যা দেখা দিবে, ওই রক্ত যখন ফুসফুসে যাবে ফুসফুসে সমস্যা দেখা দিবে। আবার ওই রক্ত ছেকেই তো মূত্র তৈরি হবে, কিডনি দিয়ে গেল না, কিডনিতেও সমস্যা করবে। তারপরে হচ্ছে তোমার এই যে মূত্রনালী, মানে কিডনির সাথেই তো রিলেটেড। তাহলে ধূমপান বর্জন করতে হবে, এটা সকল সমস্যা, অনেক সমস্যা দেখা দেয়। তোমরা কিন্তু এই যে এই বয়সের কিশোররা যারা, তারা কিন্তু এই ধূমপানের সাথে অনেক বেশি জড়ায় যাও। যে মানে বন্ধুদের সাথে মিশতে গেলে যে আরে বেটা তুই দুইটা টানই দিতে পারিস না, কীরকম হইলো, দে আমি টান দিয়ে দেখাবো, এরকম করতে করতে কিন্তু আমরা আসক্ত হয়ে যাই। এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না, ধূমপান এড়ায় চলতে হবে। ব্যথা নিরাময়কারী ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে। এখন ব্যথা নিরাময়কারী ওষুধ বলতে পেইন কিলার যদি তুমি খাও, সেক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন ওষুধের বিভিন্ন সাইড এফেক্ট থাকে। ওই পেইন কিলারের সাইড এফেক্ট হিসেবে কিন্তু কিডনিতে এফেক্ট পড়ে, তখন মূত্র নালীতেও সমস্যা হইতে পারে। তাহলে ওই ওষুধগুলো যদি তুমি এড়ায় চলো বা ব্যথানাশক যদি না খাও, সেক্ষেত্রে আমাদের মূত্রনালীটা সুস্থ থাকতে পারে। পরিমাণ মতো পানি পান করা উচিত। হ্যাঁ, পরিমাণ মতো কথাটা বলার একটাই উদ্দেশ্য, কারণ তুমি যদি কম পানি খাও, যদি পানি কম পরিমাণে খাও, তাহলে বৃক্কে পাথর হবে। কিডনি পাথর একটা রোগ আছে না, ওই পাথর হবে। আর যদি বেশি পরিমাণে খাও, যদি তুমি পানি বেশি পরিমাণে খাও, সেক্ষেত্রে বৃক্ক বিকল একটা সমস্যা হয়, বৃক্ক বিকল হয়ে যায়। দুইটাই সমস্যা, বেশি পানি খাইলেও সমস্যা, কম পানি খাইলেও সমস্যা। এখন বেশি পানি তো কেউ খায় না, কিন্তু মনে করো কখন খাই আমরা বেশি পানি বলো তো? ওই যে হুজুর যখন বলে যে আর মাত্র 1 মিনিট বাকি, ধুমায় পানি খাইতে থাকি না, এরকম। আবার কেউ কেউ বিনা কারণে স্যালাইন খায়। মনে করো তোমার আজকে অনেক বেশি পরিশ্রম গেছে, মানে ঘাম বের হয়েছে বা ডিহাইড্রেশন দেখা গেছে, এরকম অবস্থা যদি হয় তখন তুমি খাবার স্যালাইনগুলো খাবা। অথবা ডায়রিয়া যদি হয়, বমি যদি হয়, সেক্ষেত্রে আমরা খাবার স্যালাইন খাবো। কিন্তু অযথা কারণে তুমি আজকে পুরো দিন কোনো পরিশ্রমই করলা না, মানে এরকম ডিহাইড্রেশন হওয়ার মতো কোনো কাজ হইল না, তবুও তুমি স্যালাইন খাচ্ছ, সেক্ষেত্রেও কিন্তু বৃক্ক বিকল হইতে পারে। তাহলে আমাদের পানি বেশিও খাওয়া যাবে না, কমও খাওয়া যাবে না। কী করতে হবে দেখো তো, পরিমাণ মতো পানি পান করতে হবে। পানির সাথে কিন্তু এই কিডনির অনেক সম্পর্ক, পানি কম বেশি খাওয়াটা এই কিডনির ওপর এফেক্ট ফেলে। তারপরে নিয়ম মেনে জীবনযাপন করা। এই যে নিয়ম মেনে জীবনযাপন, এটা তো অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো সমস্যার, শারীরিক সমস্যার সমাধান এখান থেকেই শুরু হয়, মানে সমাধানটা এখান থেকেই শুরু হয় বলতে, তুমি সুস্থ একটা সুন্দর জীবনযাপন করলে
তুমি অনেক ধরনের রোগ থেকেই রক্ষা পাইতে পারো। তাহলে মূত্রনালীর সমস্যা, এটা থেকেও আমরা রক্ষা পাইতে পারি নিয়ম মেনে সুন্দর একটা জীবনযাপন যদি করি। আশা করি এই সবগুলো পয়েন্টের ব্যাখ্যা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।